দর্শক, ফেব্রুয়ারি ভাষার মাস। অনেক রক্ত, অনেক দাম দিয়ে কেনা এই বর্ণমালা। আর সেই বর্ণমালা দিয়েই সাজানো আমাদের প্রাণের মেলা। এই প্রাণের মেলাটা শুধু বইয়ের মেলা না, এটা আমাদের চেতনারও মেলা। তাই প্রতি বছর ফেব্রুয়ারির দিন থেকেই শুরু হয় এই মেলা। এবছর ২৬শে ফেব্রুয়ারি শুরু হয়েছে ২১শের বইমেলা। এবছর প্রায় ২৮৫টা প্রকাশনী দিয়ে এই মেলায় অংশ নিয়েছে। রক্তকরবে একটা প্রকাশনী। আর এই প্রকাশনী থেকে এবার ৪টা বই প্রকাশিত হয়েছে। আর রক্তকরবী থেকে এবার প্রকাশিত হয়েছে খন্দকার ফাহমিদা ফেরদৌসের রূপকথার নন্দিনী। আমাদের সাথে আছে খন্দকার ফাহমিদা ফেরদৌস। আমরা চলে যাচ্ছি তার কাছে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর আপনি তো অনেক আগে থেকে লেখালেখি করেন। ৪ বছর। মানে একদম ফরমালি আসছে ৪ বছর। তো এ পর্যন্ত আপনার কয়টা বই প্রকাশিত এ হয়েছে? পর্যন্ত আমার ৪ টি বই প্রকাশিত হয়েছে। ১ম টি ছিল একটা কাব্যগ্রন্থ। তারপরে একটা ১১ টা ছোট, ছোট গল্প নিয়ে একটা বই ছিল। তারপরে ৩ টা বড় গল্প নিয়ে ছিল। আর এবছর আমার একটি উপন্যাস আসছে, রূপকথার নন্দিনী। বাহ! নামটা তো খুব চমৎকার। আসলে বইমেলাতে গেলে আমরা মনে হয় হারিয়ে যাই অক্ষরের রাজ্যে, রূপকথার রাজ্যে। আর এই রূপকথার নন্দিনীকে তো পেয়ে আমরা খুব খুশি। আমাদের খুব ভালো লাগছে নামটা শুনে। তো আপনি আপনার বইটা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আহ বইটা সম্পর্কে আমি যেটা বলব যে, এটা আসলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমরা যারা আছি, সেখানে শুধু যে মেয়েদের গল্প সেটা না। চারপাশে আমরা যখন ঘুরি ফিরি, অফিস করি, সংসার করি, অনেকগুলো চরিত্র আমরা কিন্তু দেখি। আমাদেরই গল্প। তো এখানে নন্দিনী একটা ক্যারেক্টার, রূপকথা আরেকটা ক্যারেক্টার, আর অনেকগুলো ক্যারেক্টার আছে। তো সবকিছু মিলিয়ে এই রূপকথার নন্দিনী। অর্থাৎ তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের যাপিত জীবনের যে জটিলতাগুলো আছে, সেগুলোরই কি একটা শৈল্পিক ভাষ্য এই হ্যাঁ, শুধু রূপকথার যাপিত নন্দিনী? জীবনের জটিলতা বলব না। আমি বলব যাপিত জীবনের গল্প। ও আচ্ছা। চমৎকার! তার মানে এর মধ্যে ভালো লাগা আছে, প্রেম আছে, হ্যাঁ। বিষাদ আছে। আচ্ছা, আমার এক বন্ধু আমাকে একদিন বলেছিল যে, নতুন বই নাকি তার কাছে ঠিক নতুন প্রেমিকার মতো। হ্যাঁ, এটা ঠিক নতুন প্রেমিকার মতো, আমি বলি আমার সন্তানের মতো। আমি এটা যখন আমার প্রকাশকের কাছ থেকে ফোন পাই যে হ্যাঁ, বইটা চলে গেছে, প্রিন্ট হচ্ছে বা বাইন্ডিং হচ্ছে, এরপরে আসবে। যখন আমার কাছে কিছু কপি আসে, আমি যখন এটার মানে খুলি, বক্সটা খুলি, প্যাকেটটা খুলি, আ হয় না যে একটা সন্তান প্রসবের পরে ১ম এ যে দেখতে মানুষের যে মনটা আকুপাকু করে, আমার ঠিক ওরকম মনে হয়। এটা আমার একটা সন্তান আমি বলব। আমার কি বলে ব্রেইন চাইল্ড। আসলে খুব, খুব চমৎকারই বলেছেন। ছাপার অক্ষরে হ্যাঁ। নিজের একটা কিছু প্রকাশ হওয়ার এটার আনন্দই অন্যরকম। এটা আসলে আমি সবসময় একটা বলি যে এটা একটা ঐশ্বরিক দান। এই লেখালেখিটা অনেক সময় আছে, আমি নিজের লেখা উপন্যাস, নিজের গল্প, নিজের কবিতা আমি নিজেই পড়ার পরে বলি, "আচ্ছা কিভাবে লিখলাম?" এটা একদমই একটা ঐশ্বরিক দান, উপর থেকে আসে এবং এটা আসলে সত্যিকার অর্থেই আসে। খুব চমৎকার বলেছেন। আপনি তো বোধহয় পেশায় একজন ব্যাংকার। আমি পেশায় একজন তাহলে ব্যাংকার। কিভাবে সম্ভব যে এই ব্যাংকিং সেক্টরের মতো সেক্টরে কাজ করার পরও এই শিল্প সাহিত্য নিয়ে বসার আহ মতো? এটা আসলে যদি আমি আমার ব্যাংকের চাকরির জটিলতার কথা বলি, আসলে আমাদের খুবই একটা মানে অস্থির সময় আমরা পার করি, দিনের ৮ থেকে ১০ ঘন্টা। আ এটার বাইরে তো আসলে সংসার থাকে, বাকি সব কাজ থাকে। আমি বলব কি যে হয়তো ওই জায়গা থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টাতেই হয়তো আমি আজকে একটা লেখিকার জায়গায় চলে এসেছি। মানে যে সারাদিন আমরা এত অস্থিরতার জায়গায় থাকি। আমি এখন যেটা করি, আমার অফিস মতিঝিলে, বসুন্ধরা থেকে আমি মতিঝিল পর্যন্ত অনেকটা লম্বা সময় জার্নিতে থাকি। আমি কারো সাথে কথা বলি না। আমার এখন আর কথা বলতে ভাল লাগে না। আমি একটা ঘোরের মধ্যে থাকি। তো আজকাল তো লেখালেখি শুধু যে আমি অবশ্য সব হাতে কলমে যে লিখি তা কিন্তু না। বিভিন্ন অপশন আছে আমাদের লেখালেখি। সেটা গাড়িতে বসেও হয়, আ বাসায় থাকলেও হয়। যখন যেভাবে হয় সেভাবেই লিখতে থাকি আরকি। তার মানে ভাবনাগুলোই আপনাকে তাড়িত আমি করে ফেলে। আসলে ভাবনার মধ্যেই থাকি। আমি আমি মানে একটা বয়সের প্রান্তেও তো এসেছি, সংসারেরও প্রান্তে। বাচ্চা-কাচ্চাগুলো বড় হয়ে গেছে, পড়ছে বাইরে ইউনিভার্সিটিতে। তো এই সময়টাতে আমি বাড়তি কোনো রকমের কোনো ঝঞ্ঝাটের মধ্যে যাই না। আমি খুব ঝিম মেরে আমি আমার মধ্যে থাকি। আমার
পারিপার্শ্বিক অবস্থাগুলো প্রত্যেকটা জিনিস আমি খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখি। আর তারপরে তো লেখালেখি একটা আবেগ তো জমাই হয়, সেটা দিয়ে লেখালেখি হয়। তার মানে কি বিষয়টা এমন যে যারা লেখালেখি করে তারা ঠিক সমুদ্রের ডুব দেয়? আর আমাকে অন্য একজন খুব কথা প্রসঙ্গে বলেছিল যে আসলে যারা ঠিক লেখালেখি করে বা যারা বই পড়ে তারা মনে হয় যে তারা সমুদ্রে ডুব দেয়। আমি আর বলব বাকিরা উপকূলেই থাকে। আমি বলব যে শুধু ডুব দেয়া না, সমুদ্রের মধ্যে ডুবেই থাকতে হয়। সারাক্ষণ ওই প্রত্যেকটা জিনিসকেই যদি আমি একটু আসলে আরেকটা জিনিস হয়েছে এখানে, একটা ব্যাপার হয়েছে যেটা বয়সের প্রান্তে এসে অনেক উদার হয়ে গেছি তো, অনেক ব্যাপার এখন আর গায়ে মাখি না। ওই যে একটা কথা আছে না, ইগনোর কর। তো অনেক কিছুতে ইগনোর করি কিন্তু ওই প্রত্যেকটা প্রেক্ষাপট, প্রত্যেকটা সময়কে ধারণ করি। তো ধারণ করতে, করতে কিন্তু একটা গল্প, একটা উপন্যাস দাঁড়ায়। তার আমাদের জীবনই তো একটা উপন্যাস আসলে। হ্যাঁ, সেই শেক্সপিয়রের সেই কথাটাই মনে হচ্ছে যে জীবনটা বা পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। হ্যাঁ, আমরা প্রত্যেকে অভিনেতা, অভিনেত্রী। তার মানে হচ্ছে আপনি প্রতিটা স্টেজেই যে ঘটনাগুলো আপনি অবজার্ভ করেন, হুম। সেই ঘটনাগুলোরই বিন্যাস ঘটে হ্যাঁ, আপনার লেখায়। আসলেই তাই। আচ্ছা, এই যে বলছেন যে এত ব্যস্ততার মধ্যেও আপনার ভাবনাগুলো আপনাকে তাড়িত করে ফেলে। অনেক মানুষ আছে যারা প্রচুর ভাবে কিন্তু তারা ঠিক প্রকাশ করতে পারে না। তো এখন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আসলে আমি আমি যেটা বললাম যে লেখালেখিটা সম্পূর্ণ ঐশ্বরিক। এটা একদমই আমার কাছে মনে হয় যে নাজিল হওয়া জিনিস। এটা আমি এরকমও হয়েছে। আমি এটা আগে কয়েকটা ইন্টারভিউতে বলেছি। যে আমি অফিস থেকে বের হয়ে যাচ্ছি। একদম ব্যাগটা কাঁধে নিয়েছি। তখনই হয়তো অনেকগুলো লাইন, কবিতার লাইন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওই অবস্থায় একটুখানি হয়তো মোবাইলে টাইপ করলাম বা হয়তো কাগজে টুকে রাখলাম। আবার যখন সময় পেলাম তখন হয়তো সেটাকে ইয়ে করলাম। তো তার মানে কি লেখকেরা কি সমাজ থেকে বিচ্ছিন্ন? না, সমাজ থেকে অবশ্যই বিচ্ছিন্ন না। লেখকেরা যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, উনারা তো লিখতেই পারবে না। কারণ উনাকে তো সমাজ নিয়েই লিখতে হবে। উনি তো এলিয়েনের গল্প লিখলেও সেখানেও কিছু অনুষঙ্গ আপনার লাগবে। তো অর্থাৎ সমাজের মধ্যে থেকেই আপনাকে লিখতে হবে। অর্থাৎ ডুব দিয়েই মুক্তগুলোকে নিয়ে আসেন। হ্যাঁ, ডুব দিয়ে মুক্তগুলোকে নিয়ে বাহ! আসা। আমি তো খুব চমৎকৃত হচ্ছি আপনার সাথে কথা বলে যে এত ব্যস্ততা, এত কিছু সীমাবদ্ধতাকে আপনি অতিক্রম করে যখন যে ভাবনাটা আসছে, সেই ভাবনাটা আপনি লিখে ফেলছেন। আমরা আসলে আপনার আপনার বা আপনার মতো যারা এত কিছুর ভেদ করেও যারা এই শিল্পের মধ্যে আসছে, তাদেরকে আমরা আরো উৎসাহিত করছি, আরো অনুপ্রাণিত করছি। আর ধন্যবাদ। এছাড়াও যারা এই শ্রেণীর বাইরে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে লেখালেখির হ্যাঁ, বাইরে যারা? আমি আসলে একটা কথাই বলব যে আমি আমি যেমন আমি ব্যক্তিগতভাবে প্রায়োরিটি দেই আমার পরিবার, আমার চাকরি এবং এটার বাইরে বিনোদন বলতে আমি আমার লেখালেখিটাকে বেছে নিয়েছি। তো আমি বলব যে আমরা অনেক নেগেটিভ কিছু করি না? হয়তো কারো কথা খারাপ বলছি, ভালো বলছি, এটা করছি, ওটা করছি। সবকিছু বাদ দিয়ে যেটা ভালো, আপনার যেটা ভালো লাগে করতে সেটা করেন। প্রোডাক্টিভ কিছু করেন। হতে পারে ছবি আঁকা, সেলাই, হয় না? অনেক কিছুই তো আছে। আপনার এই উদারতাটা খুব ভালো লাগলো যে আপনি লেখিকা। মানে শুধু একটা সেক্টরের মধ্যে আপনি ডাকছেন না যে, "না, এটাই করো।" এছাড়াও যে আরো আছে হ্যাঁ, সেটার দিকে ধন্যবাদ। তো আপনি এই যে লেখালেখিটা করছেন, এটা কি ছোটবেলা থেকেই লিখতেন নাকি বা আপনাকে কে এখানেও উৎসাহ দিল? এখানেও আসলে একটু দুঃখের কথা আছে। আমরা তো আসলে কি বলে ৯০ দশকের বড় হওয়া মানুষজন। ৭০ এর দশকে আমাদের জন্ম। আমি বলি যে আমাদের সময়ে আমাদের বাবা-মারা আমাদেরকে আসলে খুব কড়া শাসনে মানুষ করেছেন। এখনো আমার আব্বু-আম্মা বাসায় যখন আসেন, আমি খুব ভালো একটা বাচ্চা হয়ে ঘুরে বেড়াই। এই বয়সেও। তো আমাদের সময় না আসলে প্রাণ খুলে অ্যাপ্রিসিয়েশন আসতো না। আমি অনেক আগের আমার ডায়েরিতে যে কবিতাগুলো লেখা আমি এখন দেখে নিজেই অবাক হই যে অনেক ভালো লেখা ছিল তো। কিন্তু আসলে কেউ কখনো পাত্তা দেয়নি বা ওভাবে অ্যাপ্রিশিয়েট করেনি। আর আরো একটা ব্যাপার আছে। আমাদের সময় দেখেন একটা ভিটিভি আর কয়েকটা পত্রিকা, বাংলা ইংলিশ পত্রিকা ছাড়া কিন্তু আমাদের অপশন ছিল না। সেগুলোতেও কিন্তু আপনার অনেক রেখে ঢেকে অনেক কিছু করে তারপরে যেতে হতো। এখন তো আসলে আমি বলি যে আমাদের প্রত্যেকের হাতেই তো টেলিভিশন আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা ফেসবুক আছে, আমার একটা পেজ আছে। মানে আমার নিজেই তো টেলিভিশন চ্যানেল ৩ টার মালিক। তো এটা একটা ব্যাপার। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের একটা গ্রুপ আছে। আমাদের একটা ব্যাচ ভিত্তিক গ্রুপ আছে। ওটার নাম হলো সারা বাংলা ৯১। ওটাতে আমাকে একবার বলা হলো যে, "তুমি একটু পোস্ট দাও।" তো এখন কি পোস্ট দিব? তখন আমি নিজের লেখাগুলা পোস্ট দিতে থাকলাম। তো আমি আগে থেকেও লেখা ছিল। ওইখানে একটু আগ্রহ নিয়ে যেটা লিখছি পোস্ট দিচ্ছি, সবাই বাহবা দিচ্ছে।
আবার এই বাহবা দেখে আমি আরেকটা লিখছি। দিনে ৪ টা ৫ টা ৬ টা লিখছি। একসময় দেখা গেল যে এগুলো একটু চুরি হওয়া শুরু করলো। এগুলো আমি আরেকটু অন্য ইন্টারভিউতেও বলছি। তো যখন চুরি হওয়া শুরু হলো তখন আমার হাসব্যান্ড উনি পেশায় সাংবাদিক। উনি অস্থির হলেন যে, "তুমি করো, বই ছাপাও। এব তাহলে আর চুরি হবে না।" মানে আমি যে লিখছি এবং লিখা যে ভালো এই জিনিসটা আমি ওই সবার মানে দৌড়ঝাঁপে আমি টের পেলাম আরকি। তখন আমি আবার একটু হজে উমরা করতে যাবো। ওই সময় উনার খুব প্রেশারে আমি তড়িঘড়ি করে ওই কা বা কা পান্ডুলিপিটা উনাকে দিলাম। উনি আবার একটু প্রুফ রিড করিয়ে আনলেন খুব একজন আ আ বিশেষ মানুষের কাছ থেকে। এনে পরে আমি দিলাম। ১ম আমার মেঘদূতে ছিল। ওখানে আমাদের একজন বন্ধু ছিল। তার হাতে দিলাম, রাশেদ চৌধুরী। আমি যখন উমরাতে চলে গেলাম তখন এসে দেখি কাব্যগ্রন্থ আমার হয়ে গেছে। তো যখন হয়ে গেল তখন আমি দেখলাম যে ব্যাপক সাড়া। আমার এই বন্ধু-বান্ধবরা হৈ, হৈ করে কিনলো। মানে হুলস্থুল। আমি তো কি বলে অটোগ্রাফ দিয়ে শেষ কুল পাই না। মানে এই থেকে পরের বার আমি একটা ১১ টা গল্পের বই বের করলাম। তখনও হলো। তারপরে বড় গল্প, এবার উপন্যাস। তো এখন অবশ্য সবকিছু ছাপিয়ে ওই আ বন্ধুদের টেরিটরি ছাপিয়ে অন্যান্য জায়গায়ও পৌঁছেছে আরকি। আমার লেখা বাইরে আমেরিকাতেও একটা দৈনিক পত্রিকাতে আসছিল। কয়েকটা লেখা সিরিজ করে আসছিল। তো এখন আস্তে, আস্তে যাচ্ছে আরকি অন্য বাইরের জায়গাও। বাহ! খুব চমৎকার। আসলে আপনার সাথে কথা বলে না আমার শৈশবের কথাটা মনে পড়ল। কারণ আমরা যখন খুব ছোট ছিলাম, এই যে আপনি বললেন না যে কোনো ইন্সপায়ার করা হতো না পরিবার থেকে। হুম। আসলে বই পড়তেও তখন শুধু এই প্রাতিষ্ঠানিক বইগুলোই বোধহয় পড়ার কথা গল্পের বলা বই হতো। পড়াকেও মানে অপরাধ হিসেবেই হ্যাঁ, কিন্তু বলা হতো। আমরা মানে তো কেন একেবারে এত বেশি পড়বে? বইয়ের ভেতর লুকিয়ে হ্যাঁ, বইগুলো পড়া হ্যাঁ, হতো। আপনার হ্যাঁ, সেটা মনে আছে হ্যাঁ, কিনা? হ্যাঁ, হ্যাঁ। আসলে ওইটাও একটা চমৎকার একটা স্মৃতি এবং ওগুলো কিন্তু আ একেবারে মনে গেঁথে রাখার মতো। কারণ আমরা হ্যাঁ। লুকিয়ে পড়ছি, কি একটা আকর্ষণ তার মধ্যে। আপনার কি মনে হয় যে সেই আকর্ষণটা এখনো আছে? এখন আসলে আকর্ষণটা ভিন্ন। আমি বলি যে আমরা একটা অবাক করা জেনারেশন। আপনি দেখেন আমার মনে আছে আমি আরেকটা উপন্যাসে হাত দিয়েছি। সেখানে হারিকেনের কথা আ অনেক আসছে। তো আমরা দেখেন একটা অবাক করা জেনারেশন। আমরা দেখেন সেই হারিকেন বলেন, কুপি বলেন, লাইট বলেন, সাদা-কালো টেলিভিশন, রঙিন টেলিভিশন, তারপরে ভিডিও, ভিসিআর, হ্যাঁ? এই করতে, করতে এখন সবকিছুই কিন্তু আসছে। তো এখন যখন Facebook একদম আ আ ডিজিটাল ইয়ের যুগ, তো এখন একটু ডিফারেন্ট, একটু অন্যরকম চমক আসলে। আচ্ছা অন্যরকম চমক। এটাও যেমন ঠিক। কিন্তু এত চমকের ভিড়ে, এত প্রযুক্তির ভিড়ে বইগুলো কি হারিয়ে যাচ্ছে? না, বইগুলো হারিয়ে যাচ্ছে না। তবে এখানে আমার একটি দুঃখের কথা আছে। একজন নতুন লেখিকা হিসেবে বই হারিয়ে যাচ্ছে না। বই যারা পড়ছে, পড়ছে বা আ আ আমার বাচ্চারাও দেখলাম গতবার আগ্রহ নিয়ে খুব পাঞ্জাবি বা শাড়ি-টাড়ি পরে সবাই আসলো। কিনছে নিশ্চয়ই পড়ছে। হয়তো ওরা ইংলিশ বই বেশি পড়ছে বা আমাদেরগুলোও পড়ছে। কিন্তু আমি বলব যে আপনি একটা মালাই চা খেতেও ৳১২০ লাগে। আপনি একটা বার্গার খেতেও ৳৪৫০ লাগে। কিন্তু আপনি ৳৩০০ র বইটা আমার কাছ থেকে নিচ্ছেন না। আমি একজন লেখিকা, কাজের ফাঁকে আমার তো আসলে আমার যদিও ঐশ্বরিক এই ব্যাপারটা আমি লিখছি কিন্তু আমার কিন্তু তকলিফ হচ্ছে। কিন্তু আপনি কোথাও আমাকে অ্যাকনলেজ করছেন না। আপনি আমার বইটা চাচ্ছেন যে আমি আপনাকে লিফলেটের মতো দিয়ে দিব। আপনি ভাল লাগলে পড়বেন, না হলে ফেলে দিবেন। তো আপনি যদি এই ৳৩০০ খরচ করে এই বইটা কেনেন বা ৳২০০ বা না হয় ৳৪০০ কেনেন, আপনি কিন্তু আমাকে একটা অ্যাকনলেজ করলেন যে হ্যাঁ, তুমি রাইটার। তাই না? এইটুকুন উদারতা আমি খুব কষ্ট পাই। আমি খুব কষ্ট পাই। আমি যখনই দেখি ঐদিন আমাকে একজন লিখছেন, আমার অনেক পরিচিত লোকজন বই কিনেছেন। তো আরেকজন লিখছেন, "উনারা কি সব সৌজন্য কপি পেয়েছেন?" তো আমি নিচে একটু লিখে দিলাম আরকি। এইটুকুন উদার হয়ে এগিয়ে আসতে হবে। না হলে কিন্তু আপনার লেখকরা বাঁচবে না। আর আমরা তো আসলে সমরেশ মজুমদার হয়ে যাইনি যে আমাদেরগুলা কাড়াকাড়ি করে ছাপা হবে। আর যদি লেখা বন্ধ করে দেয়, তাহলে আমি বলব সময়ের ডায়েরি বন্ধ হয়ে যাবে। কারণ আমি যা লিখব আমি এই সময়ের সাক্ষী। তো আপনি যদি সময়ের ডায়েরি বন্ধ করতে না চান, তাহলে আপনি লেখকদের এইটুকুন আপনাকে কি করতে কন্ট্রিবিউট করতে হবে যে হ্যাঁ, ৳৩০০ দিয়ে বইটা কিনতে হবে। এটা অবশ্যই। আমরাও মানে সবার কাছে এটাই প্রকাশ করতে চাই বা ছড়িয়ে দিতে চাই যে সবাইকে সমাজকে উদার হতে হবে। মানে হ্যাঁ, আসলে এটা শুধু উদারতা না। এটা তো আমাদের একটা বইয়ের ভেতর থাকে কিন্তু একটা একটা চিন্তার অব্লিগেশন থাকা উচিত হ্যাঁ, কিন্তু। একটা পুরো একটা চিন্তার একটা গভীরতা থাকে। একটা বই পড়ার মধ্য দিয়ে কিন্তু সেটাকে ছড়িয়ে যাচ্ছে সবার। একটা হুম, লেখকের ভাবনাটা সেটা হুম। কিন্তু সবার মাঝেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। শুধু লেখকের ভাবনা না। আপনি চিন্তা করেন যে ২০ বছর যদি কোনো লেখালেখি না হয়, এই সময়টাতে
এটা বা থমকে আমাদের দাঁড়াবে। সময়টাতে যে আমরা হারিকেন পেয়েছি, সাদা কালো টেলিভিশন দেখেছি, কেউ যদি লিখে না রাখতো আপনি কোথায় পেতেন এগুলো? তাই না? তো এই সময়ের সাক্ষী তো যারা লিখছে তারা। মানে না সেটা তো এটা হ্যাঁ। অবশ্যই। আর এখানে বোধহয় আপনার একটা প্রকাশনীরও একটা ভূমিকা থাকে। প্রকাশনীও বেশ সহজভাবে আপনাদের বইগুলোকে আনতে পারছে। আগে তো বোধহয় এত সহজও ছিল না বই প্রকাশ করা। হ্যাঁ, তো এটাও বোধহয় সমাজের কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এবং আমার বিশ্বাস যে সমাজও চেঞ্জ হবে। আসলে আপনি এই যে বললেন যে বইগুলো প্রকাশ হচ্ছে, লেখক তো কোনো সে তো আসলে প্রচারের জন্য করে না, সে বিক্রির জন্যও করে না, সে টাকার সে একেবারেই লিখছে কিন্তু ভেতরের তৃষ্ণা থেকে। হ্যাঁ, সে ভেতরের তৃষ্ণা, তৃষ্ণা থেকে। হ্যাঁ, এবং আমরা এটাই ভাবি যে বইয়ের ভেতর শব্দরা প্রেম করে। হ্যাঁ, আর পাঠকেরা হ্যাঁ। সে প্রেমে পড়ে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু বলে নেই। এই কথাটা বলা হয়নি। আমার একটা অতৃপ্তি থেকে যাবে। আমার এবারের বইটার আমি একটা স্লোগান দিয়েছি যে, "এক ঢোকে পানি খাওয়ার মতো।" হ্যাঁ? আমার এবারে যারা বইটা কিনেছেন 'রূপকথার নন্দিনী' আমি একটু দেখাতে চাই দর্শকদের। এই বইটা যারা কিনেছেন এবং পড়েছেন প্রত্যেকের একটাই কথা যে, "রাত্রে নিয়েছিলাম, সকালবেলা শেষ করলাম। আ একবারে বইটা এতগুলো পাতা, প্রায় ১০০ পাতা। বইটা আমি কখন শেষ করলাম বলতে পারিনি। জানি না। আর গতকালকে একজন ফোন দিয়ে খুব রাগ। যে কি সমস্যা কি? ক্যারেক্টার গুলার এটার সাথে এটার মিল হলো না কেন? আচ্ছা, হ্যাঁ, তারপরে ওই ক্যারেক্টার এরকম কেন? মারতে ইচ্ছে করছে। তো এই জিনিসগুলা যখন আমি শুনলাম মানে আমার এত তৃপ্তি লাগলো আরকি ব্যাপারটা। যে খুব রিলেট করতে পেরেছি আমার মানে এবারের বইটা। ভাবনার অনুরণন হ্যাঁ, হচ্ছে। প্রত্যেকে মনে করছেন তার গল্প। হ্যাঁ, আসলে এখানেই তো সার্থকতা। হ্যাঁ, আমরাও যখন আগে সিনেমা দেখতাম তখন নায়িকার জায়গায় নিজেকে ভাবতাম আমি সে নায়িকা। আচ্ছা আপনার এই বইটা তো প্রকাশ হয়েছে কোথায়? রক্তকরবী থেকে। 'রক্তকরবী' থেকে। রক্তকরবীতে আপনার কিভাবে আসা বা এখানে এখানে কেমন আসলে সহযোগিতা পেয়েছেন? এখানে যদি আমি আগে বলি, আমি আগে তো আরেকটা প্রকাশনী তে ছিলাম। সেই প্রকাশনীর থ্রুতেই আমার এইখানকার যিনি প্রকাশক উনার সাথে পরিচয়। এখানে আপনি যখন প্রকাশকের সাথে কিন্তু আপনার একটা কি বলবো? আপনার ২ জনের সম্পর্ক কিন্তু মেল্ট হতে হবে। সম্পর্ক বলতে প্রেম করার ব্যাপারটা না। কিন্তু আমি যা এখানে লিখলাম বোঝাপড়া। হ্যাঁ, উনি সেটাকে ধারণ করতে পারল কিনা। দেখা গেল আমি হয়তো যেই পার্সপেক্টিভ এ লিখেছি, উনি তো এটা একটা সম্পাদনা করছেন আসলে। ওই পার্সপেক্টিভ টা ধরতে না পারলে কিন্তু উনি সেভাবে এটাকে গুছিয়ে আনতে পারবেন না। অনেক কিছু ব্যাপার থাকে তো। একটা আল্টিমেট একটা বই আসার আ পেছনে তো অনেকের অনেক খাটনি থাকে। তো আমার কাছে মনে হয় যে আমার প্রকাশকের সাথে একটা সামহাউ একটা বোঝাপড়া আছে। একটা সেটা হতে পারে আমাদের সময়ের, বয়সের, মননের, শিক্ষার যেভাবেই হোক উনার সাথে আমার খুব পড়ে। মানে আমি যা বলতে চাই উনি সেটা বুঝে। তো এই জায়গা থেকে এটা আমার একটা কমফোর্ট জোন আরকি 'রক্তকরবী'। তার মানে রক্তকরবী আপনার এই বইটার পেছনে অনেক সহযোগিতা অবশ্যই এটা করেছে অনেক। দরদ যদি না থাকে আমি সবসময় বলি যে ১ ফোঁটা মায়া দেয়া লাগবে। ইভেন আমি যখন বইটা দেই আমি আমার প্রকাশককে বলে দিয়েছি মায়া করে পড়েন আপা। মানে আপনি অ্যাজ এ রিডার পড়ে আমাকে করেন। এই তো প্রচ্ছদটাও কি রক্তকরবী থেকেই নাকি প্রচ্ছদটা আপনার নিজের? প্রচ্ছদটা করেছেন আসলে মনিরুজ্জামান পলাশ। এটা বা আমি বলে দিয়েছিলাম আমার প্রকাশককে। উনি উনার পছন্দের মানুষকে দিয়ে করিয়েছেন। আমার পছন্দ হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমার পাঠকরা পছন্দ করেছেন। আমার বাবা খুবই কনজারভেটিভ টাইপের। তো উনি এবার বেশ একটু হাঁটছেন আর বলছেন যে, "প্রচ্ছদটা ভালো, প্রচ্ছদটা ভালো।" এবং আমার বাবার ব্যাপারে আরেকটা জিনিস বলি, উনি খুবই চিন্তিত। আমার মাকে বলছেন যে, "ও এত পাতা কখন লিখল?" ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করছি যে পাঠকের কাছে তো ইতিমধ্যেই সাড়া পড়েছে এবং এটা সবার কাছেই সাড়া পড়বে। আমি পড়ব। ইনশাআল্লাহ, আজকে গিয়েই আমি বইটা পড়ব। ইনশাআল্লাহ। কারণ আমিও ব্যস্ত থাকি, অনেক সময় পড়া হয় না। কিন্তু আপনি যেভাবে বলছেন না, আমার মনে হচ্ছে যে আপনার কথা শুনে বইয়ের ভেতরে ঢুকে গিয়েছি। তো আমি অবশ্যই পড়ব এবং অবশ্যই পড়ে এটার ফিডব্যাক দিব এবং সুপ্রিয় দর্শক আপনারা যারা শুনছেন প্রত্যেকের কাছে একটা আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা বই কিনুন, বই পড়ুন। আর বই কেনাটা যেমন মোস্তফা আলী যেমন বলেছিল যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আর যারা যত বেশি বই পড়বে আমার মনে হয় তার চিন্তার গভীরতাটা বাড়বে, তার সহানুভূতিটা জাগ্রত হবে। তার একটা প্রতিটা বই বা প্রতিটা স্টল এটা হলো এক একটা নতুন দরজার মতো। একটা লেখকের অনুভূতির সাথে সে নিজেকে মিলিত হতে পারবে, একটা মিথস্ক্রিয়া তৈরি হবে। তো প্রত্যাশা থাকবে যে সবাই আমরা ২১-এর বইমেলা থেকে যতজন যাই প্রত্যেকেই যেন একটা করে হলেও আমরা বই কিনবো, বই পড়বো, শুধু কেনা নয়, বই সেটাকে আমরা পড়বো এবং পড়ে আমরা সেই তার যে একটা সমালোচনা,
এটা আমরা করব। যদি সমালোচনাটা করা হয় তাহলে লেখকও বুঝতে পারবে তার সীমাবদ্ধতা, তার সম্ভাবনা। তাহলে এই সমাজ তার ভাবনাগুলোকে আরো বেশি দূর ছড়িয়ে পড়বে। তো সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।